এই ধরনের ঘটনা আমরা কিন্তু হিন্দি বলয়ে বা দেশের বিভিন্ন জায়গায় অনেক শুনতে পাই, অনেক মাঝে মধ্যেই শুনেছি, এবং নিশ্চিতভাবেই পীড়া দেয় এই ধরনের ঘটনা। আপনি কি বলবেন, প্রাথমিকভাবে আপনার এই বিষয়ে কি বক্তব্য? দেখুন, আমরা যতক্ষণ পর্যন্ত না নিজের ঘাড়ে কোনো জিনিস এসে পড়ে, আমি ইতিহাস পড়াই এবং নিজেকে জেন্ডার অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত করতে পছন্দ করি, কিন্তু অ্যাক্টিভিজম বলতে আসলে যা বোঝায় হয়তো ততদূর পৌঁছতে পারিনি, চেষ্টা করি। কিন্তু একটা জিনিস এই প্রায় 30 বছর এই বিষয়টির সঙ্গে থাকার কারণে ক্রমে ক্রমে বুঝতে পারি যে একটা জিনিস যতক্ষণ পর্যন্ত না আমাদের নিজেদের ঘাড়ে এসে পড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেটার গুরুত্ব বুঝি না। আমরা ততক্ষণ পর্যন্ত এটা দূরের জিনিস, ওখানে হয়, হিন্দি বলয়ে হয়, এসব জিনিস ইউপিতে হয়, না 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 এসব আমাদের এখানে কখনো হয় না, এরকম একটা মানে আত্মপরিতৃপ্তিতে ভুগতে থাকি। কিন্তু তারপরে যখন হুড়মুড়িয়ে সে জিনিসটা এসে আমাদের ঘাড়ে পড়ে, তখন কিন্তু আমরা হঠাৎ জেগে উঠে বসে চোখ রগড়াতে থাকি। এবং যদি আমরা ইতিহাস দেখি তাহলে কিন্তু এই ধরনের পোলারাইজেশনের অতীতের ইতিহাস বাংলায় একেবারে ছিল না এরকম কিন্তু নয়। আমরা বিভিন্ন সময়ে এই যে আত্মশ্লাঘায় ভুগি যে না না এসব বাইরে হতে পারে, বাংলায় কখনো হতে পারে না। বাংলাতেও কিন্তু বিভিন্ন সময়ে কমিউনালি ভিশিয়েটেড হয়েছে অ্যাটমসফিয়ার, বিশেষ করে 46-এর দাঙ্গার সময়। যেহেতু আমি এটা নিয়ে কাজ করেছি, কিছু পড়াশোনা করেছি, সেই সময়ের ইতিহাস যদি দেখি, একেবারে বৃদ্ধ ডিমলাকে মেডিকেলের ছাত্ররা হাড়ের ডান্ডা দিয়ে পিটিয়ে মেরে ফেলছে, উল্টোটাও আছে। কিন্তু এই ধরনের সহিংসতা ইতিহাস কিন্তু একেবারে বাংলায় ছিল না এমন নয়, কিন্তু যেটা আসার কথা ছিল সেটা হচ্ছে যে দীর্ঘ সময় পেরিয়ে আমরা এই সহিংসতাটাকে অতিক্রম করতে পেরেছিলাম বলে আমরা মনে করেছিলাম। আমাদের উৎকৃষ্টতর মেধা, উৎকৃষ্টতর মনন, আমাদের বাঙালিত্ব দিয়ে আমরা এই সমস্ত অতিক্রম করতে পেরেছিলাম বলে আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অতিক্রম করতে পেরেছিলাম বলে বিশ্বাস করেছিলাম, যেটা আমরা বিশ্বাস করেছিলাম বলে সেটা যে ছিল না তা কিন্তু নয়। হঠাৎ করে নতুন করে আমদানি হচ্ছে, হয়তো তাতে ইন্ধন যোগানো হচ্ছে, কিন্তু এই যে কমিউনালিজমটা, যে সাম্প্রদায়িকতা এবং যে ঘৃণার বাতাবরণ তৈরি হচ্ছে, এটা কিন্তু খুব খুব উদ্বেগের। মানে 40-এর দশকে আমার পরিবার তাদের অবাঙালিত্ব কাটিয়ে খুব নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিয়েছিল তারা এই দেশেই থাকবে, এবং এই দেশেই থাকার জন্য বাঙালি হয়ে ওঠার যে প্রক্রিয়া সেটার মধ্য দিয়ে আমরা গত 80 বছরের বেশি সময় অতিক্রান্ত করেছি। এবং আমরা কোথা থেকে এসেছিলেন? তোমার পূর্বপুরুষরা কোথা থেকে এসেছিলেন? এটা ফ্যামিলির ওরাল হিস্ট্রি থেকে, যে আমরা বুখারা থেকে এসেছিলাম, এবং আমরা এই উজবেকিস্তান ঘুরে এলাম, সেখানে বুখারা, ইনফ্যাক্ট বুখারার গেটেই লেখা আছে দ্য ল্যান্ড অফ দ্য সৈয়দস। তো আমরা সেটা দেখলাম, ল্যান্ড অফ দ্য সৈয়দস, এবং যে গল্প মানে ওরাল হিস্ট্রি উইদিন দ্য ফ্যামিলি শুনে আমি বড় হয়েছি, আমার মেয়ে শুনেছে, সেখানে আমরা দেখলাম, খুব অভিভূত হলাম। কিন্তু আমার পূর্বপুরুষের মাটি বলে কোনো আলাদা আবেগ আজ থেকে 14-15 প্রজন্ম আগে যা ঘটে গেছে, রাদার আমি মনে করি যে তারা চতুর্দোলায় চেপে, ঘোড়ায় চেপে, যত কষ্ট করেই হোক এই রিলিজিয়াস অ্যারিস্টোক্রেসি যে এসে পৌঁছেছিলেন ভারতবর্ষে, এটা আসলেই তাদের একটা অগ্রগামিতা ছিল। সভ্যতা তো এইভাবেই এগিয়ে যায়। কাজেই আমি ওই অতীতের অত ইতিহাসটার মধ্যে যাচ্ছি না, কিন্তু যখন তাদের ইস্ট পাকিস্তানে চলে যাওয়ার সুযোগ ছিল, সমূহ সম্ভাবনা ছিল, কেরিয়ার প্রসপেক্টস ছিল, কিছু প্রপার্টির ইস্যুও ছিল, সেই সমস্ত কিছুকে কম্প্রোমাইজ করে যারা এই দেশে থেকে গিয়েছিলেন তাদের একটা খুব স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট ছিল, এবং সেই পলিটিক্যাল কমিটমেন্ট অনুসারেই কিন্তু আমরা ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের প্রতিবেশীদের ওপরে, মানে আমরা ভারতবর্ষে যারা আমাদের প্রতিবেশী পারিবারিকভাবে বলছি, তাদের ওপরে আস্থা রাখতে শিখেছি। এবং ছোটবেলা থেকে এরকম নয় যে কিছু
মন্তব্য শুনিনি বা কিছু, কিন্তু এগুলো আমরা খুব মনে রাখিনি, কারণ তাদের আমরা অশিক্ষিত বলে মনে করেছি। তারা যথেষ্ট এডুকেটেড নয়, তারা যথেষ্ট সেন্সিটাইজ নয়, কাজেই এগুলো নিয়ে রিয়াক্ট করার কিছু নেই। ওদের লেখাপড়া, বোধ বুদ্ধি, সামাজিক বোধ সীমিত। আমরা সর্বদা তার থেকে সুপিরিয়র ফিল করেছি নিজেদের, কারণ আমরা তার থেকে অনেক বেশি আলোকিত বোধ করেছি, কারণ আমরা ভারতবর্ষের মহান যে ধর্মনিরপেক্ষ ঐতিহ্য, অশোক, আকবর, রবীন্দ্রনাথ হয়ে যে রামমোহন, রবীন্দ্রনাথ হয়ে যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের আমরা অনুসারী। কিন্তু সাম্প্রতিক কালে আমরা যেটা দেখছি যে স্বয়ং বিরোধী দলনেতা যদি এতে দাঁড়িয়ে বলেন যে মুসলমান সমস্ত বিধায়কদের, বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন যে বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেব, মুসলমান বিধায়কদের, এই ধরনের কথা, মানে এই হেট স্পিচ যাকে আমরা বলি, তাদের কিন্তু আর আমরা খুব ওরা অশিক্ষিত, ওদের শিক্ষার অভাব আছে এটা বলে আর খুব ইগনোর করতে পারছি না। কারণ যে থ্রেটটা তৈরি হচ্ছে, সুদীপ্তদা যে কারণে আমাকে এখানে ইনভাইট করেছেন, সুদীপ্তদা আমার লেখাটা পড়েছেন বললেন, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, এবং সেই ফেসবুকে পোস্ট করার পরে আমাকে যেভাবে ট্রোল করার চেষ্টা করা হয়েছে, যারা ট্রোল করেছেন তারা কিন্তু কেউ অশিক্ষিত। কাজেই এই যে যারা হেট ক্যাম্পেইন করছেন তাদের মধ্যে অধ্যাপক আছে, এবং অধ্যাপকরা মনে করছেন যে তাহলে টুপিদারি থাকলেই তার 7 খুন মাফ, টুপিদারি থাকলেই 7 খুন মাফ, একথা আমরা একবারও বলছি না। কিন্তু এই যে ধরনের হেড স্পিচ, যে ধরনের ট্রোলিং, যে ধরনের, এবং শুধু তো হেড স্পিচ নয়, এবারে ফিজিক্যাল হয়ে উঠছে বিষয়টা, সেগুলো কিন্তু খুব উদ্বেগের কারণ হয়ে উঠছে। আরেকটা খুব, মানে আপনি যেহেতু বললেন যে অধ্যাপক হিসেবে আমি কি মনে করছি, এই বিষয়টাও আমি একটু রেজ করতে চাই যে গত কয়েক বছরে আইডেন্টিটি ইস্যুর প্রশ্নে আমাদের চারপাশে কিন্তু বোরখা হিজাবের সংখ্যা খুব বৃদ্ধি পেয়েছে, এবং আমি ডিসকোর্সেস অন পর্দা পড়াই, এটা আমার একটা কোর্স, আমি যেটা ক্লাসে পড়াই, এবং পড়ানোর সময়ে আমি যখন আমার ছাত্রীদের দেখি যারা মানে এটাতে বেশি ইনক্রিজিংলি সাবস্ক্রাইব করছেন, আমার 27 বছর বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়ে গেল, আগে হয়তো ক্লাসে 2-1 চাদরের মতো একটা কিছু পরে আসতেন, তারপরে হিজাব এলো, ক্রমে বোরখা এলো, এবং ক্রমে এবার সেই শুধু চোখটুকু বেরিয়ে থাকা বোরখা এসেছে। এই যে বিষয়টা হচ্ছে, সেটা নিশ্চয়ই তার স্বাধীনতা, হয়তো সে ওটা না পড়লে তার মানে যে প্রতিবেশে থাকে সেখান থেকে বেরোতে পারবে না, এবং আমরা জানি যে ইকোনমিক রেমিটেন্সের সঙ্গে সঙ্গে কালচারাল রেমিটেন্স হয়ে এই আইডিওলজিটা কিভাবে আসছে, 1 নম্বর বাইরে থেকে, এবং 2 নম্বর জলসাগুলো এটা কিভাবে প্রচার করা হচ্ছে, বাড়ির পুরুষরা শুনছেন, ফিরে এসে সেগুলো প্রচার করছেন। মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূমে প্রবল ভাবে এটা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি এখানে জেন্ডার ডিসকোর্সটা তুলছি না, আমি এই নারী দিবস উপলক্ষে গত 6 দিনে 5টা কলেজে বিভিন্ন জায়গায়, বেশ কিছু প্রত্যন্ত জায়গায় আলোচনা সভায় গিয়েছিলাম। সেখানে অধ্যাপকরা বলছেন, অত্যন্ত বেদনার সঙ্গে বলছি, বেশ কয়েকজন অধ্যাপক বলেছেন যে মেয়েরা যদি ওরকম করে আসে, ওটা যদি তার স্বাধীনতা হয়, তাহলে আমি তার সঙ্গে ইন্টারাক্ট করবো কিনা, এন্টারটেইন করবো কিনা তাকে, সেটা আমার স্বাধীনতা। তিনি কিন্তু কোনো কনসিডারেশন থেকে বলছেন না যে সেই মেয়েটার কি কি লিমিটেশনস আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে হিজাব, বোরখা, পর্দা, সেক্লুশন এগুলোতে সাবস্ক্রাইব করি না, পছন্দ করি না, কিন্তু যে ভারতবর্ষে আমরা বড় হয়েছি, যেখান থেকে মানে যেখানে আমরা, যে মিশনারি স্কুলে আমি পড়েছি, আমার মেয়েও পড়েছে পরবর্তীকালে, স্কুল থেকে সে শিখে এলো হঠাৎ একদিন মম উই আর মুসলিম। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমাকে এই মহান আলোক কে দিল? সে বললো মরাল সায়েন্স টিচার দিলেন, যে কৃত্তিকা ইজ মুসলিম। তার পরের প্রশ্নটা আরো অসাধারণ ছিল যে মম, মুসলিমস গো টু মস্কস, হিন্দুস গো টু টেম্পলস, ওয়াই ডু উই গো টু টেম্পলস, উই শুড গো টু মস্কস। অর্থাৎ এই যে স্কুলটাকে স্টিরিওটাইপটা শিখিয়ে দিচ্ছে, স্কুলের দোষ নেই, মরাল সায়েন্স একটা কারিকুলামের মধ্যে আছে, পড়াতে হয়, তাতে পরীক্ষা দিতে হয়, নম্বর পেতে হয়, কিন্তু আজ থেকে 20 বছর আগে পর্যন্ত, মানে 15-20 বছর আগে পর্যন্ত একটা পরিবার এটা অ্যাফোর্ড করতে পারতো যে তার বাচ্চা হিন্দু না মুসলমান সেটা তাকে ক্লাস 2-3 অব্দি জানবার কোনো প্রয়োজন হতো।
কিন্তু আজকে যেভাবে বিষাক্ত হয়ে উঠছে চারপাশ, এবং যে প্রশ্নগুলো, আমার মেয়ের নাম ইনসিডেন্টালি কৃত্তিকা তাবাসসুম, কেন তার নামের মধ্যে কৃত্তিকা এবং তাবাসসুম, কেন জাক্সটাপোজিশন অফ, মানে যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, দ্য বেস্ট অফ দ্য সাংস্কৃতিক অ্যান্ড দ্য পার্সিয়ান কালচার, এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছি, বা সে পাগল হয়ে যাচ্ছে। এই যে অপরিচয়ের দূরত্ব, যে কথা স্নিগ্ধেন্দু বললেন, অপরিচয়ের দূরত্বটাকে অতিক্রমের তো চেষ্টাই নেই, বরঞ্চ অপরিচয়টাকে নর্মাল ধরে নিয়ে সেখানে আরো শক্ত করে পাঁচিল তুলে দেওয়ার চেষ্টা, এবং পাঁচিলের ওপাশটাকেও যদি সম্ভব হয় পরিষ্কার করে দেওয়ার চেষ্টা। এটা কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ভবিষ্যৎ, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে ভারতবর্ষের দুই পাশে যে অশান্ত অবস্থা এখন রয়েছে, জন্য ভবিষ্যতের জন্য খুবই উদ্বেগজনক বলে আমার মনে হয়।